মস বোধহয় এমনি ট্রানজিস্টরগুলো আলোচনা করেছি, মসের লজিক সম্ভবত আমি দেখাইনি, আপনাদের এটা বাদ দিলেও হবে। আপনারা সিমসের যে দেখিয়েছিলাম অ্যান্ড গেট কীভাবে, ন্যান্ড গেট, নট গেট, সিমস দিয়ে কীভাবে করে সে সার্কিটগুলো দেখিয়েছিলাম, সেগুলো আপনারা পড়বেন। অপারেশন ডিটেলস আমি আলোচনা করছি। তারপর আমরা ডিজিটাল আইসির ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলেছিলাম। ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে ছিল প্রপাগেশন ডিলে, পাওয়ার ডিসিপেশন, ফিগার অফ মেরিট একটা কথা বলেছিলাম, যে বিভিন্ন লজিক ফ্যামিলির ভিতরে আমরা কীভাবে কম্পেয়ার করি, কে ভালো কে মন্দ সেটা আমরা কীভাবে বুঝি। আমরা তার একটা ফিগার অফ মেরিট দিই, যেটা তার মেরিট কত। আপনারা যেমন এখানে ভর্তি হয়েছেন মেরিটের যোগ্যতা, অতএব সেই মেরিট আমরা দিই। আপনাদের মেরিটের যোগ্যতা ছিল পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে, এখানকার যোগ্যতা হচ্ছে যে তার প্রপাগেশন দিলে এবং তার পাওয়ার কনজাম্পশন, এই দুটাকে আমরা গুণ করে যে ফিগারটা পাওয়া যায় এটাই হচ্ছে তার রোল নাম্বার। এবং স্কুলের মতো কম রোল নাম্বার মানে ভালো জিনিস। ওকে, তো ফিগার অফ মেরিট আমরা আলোচনা করেছি, ফ্যান আউট আলোচনা করেছি, নয়েজ এমএনপিতে আলোচনা করেছি, টিটিএল এর জন্য ওপেন কালেক্টর কি জিনিস, আর ওপেন ড্রেন এমনিতে একটু বলেছিলাম। মসের জন্য হাই ইম্পিডেন্স গেট ডিটেলস দেখিয়েছি, টিটিএল এ কীভাবে হাই ইম্পিডেন্স গেট আমরা তৈরি করতে পারি, এগুলো আপনারা করবেন। তারপর আমরা ফ্লিপ ফ্লপের সার্কিট দেখেছি, নট গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে কীভাবে আমরা ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। আমরা মেমোরি সিস্টেম দেখেছি, যে এখানে তো শুধু রং লিখেছি, ছিল মেমোরি সিস্টেম। আমরা র্যাম সার্কিট দেখেছিলাম, কীভাবে আমরা র্যাম তৈরি করি, স্ট্যাটিক র্যাম, ছয়টা ট্রানজিস্টর দিয়ে আমরা স্ট্যাটিক র্যাম দেখেছিলাম। আর ডাইনামিক র্যাম আমরা দেখিয়েছিলাম, যে সেখানে আমরা মাত্র একটা ট্রানজিস্টর ব্যবহার করি, কিন্তু ডাইনামিক র্যামের অসুবিধা ছিল যেটাকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশিং সার্কিটে আমরা দেখেছি। এখানে যদি আমার রং লেখা আছে, এর ভিতরে আমাদের ইপি রং, ইইপি রং বা ইএপি রং সবগুলো এখানে ইনক্লুডেড। ডিজিটাল সার্কিট আমরা আলোচনা করেছি, পিএলএ বলতে পিএলএ, পিএএল, পিএলডি সবই আমরা আলোচনা করেছি। সেই হচ্ছে আমার সেকশন এতে যা ছিল। এখানে লজিক গেট থেকে কমার্সিয়াল কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা হলো আমাদের এ সেকশন। বি সেকশন থেকে আমরা দেখি ডায়োডে কীভাবে আমরা লিনিয়ার ওয়েভ শেপিং করেছি, আমরা ক্লিপিং করেছি, মাথায় পজিটিভ পিক কেটে দিয়েছি, নেগেটিভ পিক কেটে দিয়েছি, দুই দিকে কেটে দিয়ে মাঝখানেটা রেখেছি, নেগেটিভ পিক কেটে দিয়ে বাকি ওয়েভ শেপ রেখেছি, বিভিন্ন রকমভাবে আমরা ক্লিপিং করেছিলাম। এবং ক্লাম্পিং সার্কিটও আমরা আলোচনা করেছিলাম। কম্পারেটর সার্কিট আমরা পড়েছি, যে কীভাবে কম্পেয়ার করা যায়। স্প্রিং ট্রিগার আমরা এখন ডিটেলস পড়েছিলাম। যে স্প্রিং ট্রিগারের ভিতরে আমরা পড়েছি যে আমরা ট্রিপ পয়েন্ট কীভাবে মুভ করতে পারি, আমরা হিস্টেরিসিস কীভাবে ছোটো বড় করতে পারি, হিস্টেরিসিস কেন থাকে স্প্রিং ট্রিগারে, নয়েজ হজম করে ফেলার জন্য। যদি স্প্রিং ট্রিগার হিস্টেরিসিস না থাকতো, ট্রিপ পয়েন্ট যদি একটা সিঙ্গেল ট্রিপ পয়েন্ট হতো, তাহলে এখানে যদি নয়েজ থাকতো, নয়েজ থাকতে পারে এইখানে সে বারে বারে ট্রিপ, সে নয়েজটাকে ইমিউন করার জন্য আমরা হিস্টেরিসিসের ব্যবস্থা করি। সেটা ছিল যে আমাদের যে নয়েজ যাতে সমস্যা না হয়, বারে বারে যাতে ট্রিপ না করে, সেইটাকে যতটা নয়েজ আমরা হজম করতে চাই তার উপরে আমাদের হিস্টেরিসিসের উইথ
হিস্টেরিসিস তৈরি করা হয় ফিডব্যাকের মাধ্যমে। ফিডব্যাকের যে রেশিও থাকবে সেই রেশিও ঠিক করে দেবে যে উইথ কত হবে, এবং উইথ ঠিক করে দেবে যে কতটা নয়েজ হজম করা যাবে। পালস জেনারেশন একদম শেষের দিকে এসে আমরা মনোস্টেবল কীভাবে আমরা পালস সিঙ্গেল পালস তৈরি করতে পারি, কীভাবে আমরা কন্টিনিউয়াস পালস বা ক্লক তৈরি করতে পারি আইসোলেশনের মাধ্যমে, এই সার্কিটগুলো আমরা দেখেছি। ট্রানজিস্টর, অপ অ্যাম্প, লজিক সব দিয়ে দিচ্ছি। 555 দিয়ে 555-এর ভিতরের সার্কিট আমরা ডিটেল যাইনি, সেগুলো আপনাদের দরকার নেই, কিন্তু 555 দিয়ে কীভাবে আমরা মনোস্টেবল বা আইসোলেবল বানাতে পারি সেটা লাস্ট ক্লাসে দেখিয়েছি। এটা আপনাদের দেখে রাখতে হবে মনোস্টেবল আইসোলেবল কীভাবে আমরা 555 দিয়ে বানাতে পারি। পালস ট্রান্সমিশন, এটা যদিও প্রথম দিকে করানো হয়েছে, লেখা আছে পালস ট্রান্সমিশন হচ্ছে যে আমাদের আরসি সার্কিটের ভিতর দিয়ে, যদিও সিলেবাসে আপনাদের এই দুটা ছিল, আমি এই দুটো আলোচনা করি না, আমরা শুধু আরসি সার্কিট আলোচনা করেছি। আরসি সার্কিটের স্টেপ ওয়েভ পার করলে পারে তার আউটপুট ইফেক্ট কেমন হয়, আউটপুট কেমন পাওয়া যায়, বা পালস পাঠালে পারে বা স্কোয়ার ওয়েভ পাঠালে, যেগুলো আমাদের ডিজিটাল সার্কিটের জন্য দরকার সেগুলো আমরা আলোচনা করেছি। অ্যানালগের জন্য সাইন ওয়েভ পাঠালে কী হয় ইত্যাদি ইত্যাদি, সেগুলো ইলেকট্রিক্যালে শিখছেন। আরসি সার্কিটের ভিতরে সাইন ওয়েভ পাঠালে আউটপুটে ভোল্টেজ লিড করে না ল্যাপ করে, ভোল্টেজের ওয়েভ শেপে কোনো চেঞ্জ আসে কিনা, এগুলো ইলেকট্রিক্যালে শিখছেন। ওগুলো আমরা এখন মাথা ব্যথা না, বা ডিজিটাল সিগন্যাল বেশ করে স্টেপ, পালস এবং স্কোয়ার ওয়েভ দিতে পারে, আউটপুট কেমন হবে সেটা আমরা আলোচনা করেছি। একদম শেষ ক্লাসে আমরা এডিডিএ কনভার্টার করেছি, 2-3 ক্লাস মিলে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট আলোচনা করেছি। একটু আগে একটা কথা বলতে চাই, ওনাকে বলছিলাম আপনাদের থার্ড সিটিতে, এই থার্ড সিটির নাম সরি আমি এখনো দিতে পারি নাই, কালকে সময় পাই না, একেবারে আর 3টা পর্যন্ত ক্লাসে ছিল। থার্ড সিটিতে আপনাদের ছিল একদম ফ্রি স্টাইল ছেড়ে দিয়েছিলাম, যা খুশি লিখেন। যা খুশি লিখতে যেয়ে কি লিখছেন, হ্যাঁ টপিকটা কঠিন ছিল। একটা খাতায় আমি পেলাম, আমি বুঝলাম না, সে খাতাটা আমি আর বড় মনে রাখি নাই, আজকে তো মনে রাখতে পারি না, খাতা নিয়ে দেখতে পেতাম। যে লিখছেন তিনি হয়তো আমার কথা বুঝতে পারবেন। স্যাম্পল অ্যান্ড হোল্ড কি, স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটের পুরা 14 পুরুষের ইতিহাস কোশ্চেনের সাথে সম্পর্কটা আপনারা কোশ্চেন পড়েন না, না কি বলি আর কি বুঝেন, এইটাই আপনার একটা সমস্যা হয়ে গেছে আপনাদের। চাইলে আপনি একটা এডি বা ডিএ সার্কিট দেন, যা খুশি দেন, আপনি এত সব কিছু বাদ দিয়ে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটের ইতিহাস লিখতে পারেন। কি রকম বুঝতে পারবেন যে নিজে বুঝতে পারছি। দয়া করে ফাইনালে এই কাজ করবেন না, কোনো লাভ হবে না। আমার কাছে ইতিহাস লিখে কোনো লাভ হবে না। আপনাদেরকে সে গল্প কথাই বলি নাই, আমি আইউটিতে যখন পড়াতাম, ওদের ওখানে বিদেশি ছাত্র থাকতো, ওই ব্যাচে 2টা মালদ্বীপের ছেলে ছিল। একটা ছেলে ক্লাসে একদম চুপচাপ, কোনোদিন ক্লাসে একটা কথা বলছে কিনা আমার সন্দেহ, আর একটা ছেলে মোটামুটি কথাবার্তা বলতো। পরীক্ষা খাতা দেখতে গেলাম, কথাবার্তা বলার ছেলেটা মাঝারি এরকম নম্বর পেল, আর যে ছেলেটা কথা বলতো না, খাতা দেখতে গিয়ে দেখলাম আর্ধেক খাতাও লিখেনি। আর্ধেক খাতা যাও লিখছে, কোনো পাতা পুরা পাতা লিখেনি, হাফ পাতা শিখি পাতা। আমার তো গেল মন খারাপ হয়ে যে একে আমি পাশ করাবো, খাতা পড়তে যে আমার মাথা খারাপ। আমি ঠিক যা চেয়েছি 3 সেন্টেন্সে তা একটা কোশ্চেনও পুরা পাতা লিখেনি, 5-7টা করে সেন্টেন্স। ওই 5-7টা সেন্টেন্স হচ্ছে টু দ্য পয়েন্ট। এবং আপনাদের তো এখন ওই সিস্টেম নেই, আমাদের ওই সময় ছিল 60% আমরা বলতাম ফার্স্ট ডিভিশন মার্ক। সে ছেলে দিব্যি আমার ঘাড়ে হাত দিয়ে 60% মার্ক আদায় করে নিই। যাকে আমি পাস করাবো কি করে চিন্তা করছি না, সে আমার কাছ থেকে 60%-এর বেশি মার্ক আদায় করে। কারণ ওইটা লিখছে 3 লাইন, কিন্তু ওইখানে আমি কাটার কোনো জায়গা পাচ্ছি। লিখবেন ওটা কম লিখে না, টু দ্য পয়েন্ট। জিজ্ঞেস করলাম নাম কি, উত্তর দিবেন স্যার 12 নম্বরে যাচ্ছে। এটা করলে নম্বর যাবে।
প্রিপেয়ার করুন, ফাইনাল আসলে ফাইনালে টু দ্য পয়েন্টে লিখেন, না লিখলে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে বি আমরা দেখলাম, বি এর কম্পোজিশন কোশ্চেন থাকবে লিখলাম, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমরা এই ক্লাসে যা কভার করছি মোটামুটি। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বাকি সেটগুলো কোন টপিক থেকে হবে? হ্যাঁ, বাকি সেটগুলো কোন বাকি টপিক থেকে হবে। কোন টপিক থেকে হবে বলে দিতে পারেন তো, ওই এডিডিএ থেকে হবে বললেও তো তার উত্তর দিতে পারবে। হ্যাঁ, তখন তারপরে স্যাম্পল আর নোট সার্কিট দিতে বলে থাকে। এটাও বলার কথা না, লাস্ট লাইন যেটা লিখছি এটাও অফিসিয়ালি জানানোর নিয়ম নাই। আনঅফিসিয়ালি বলতে বললাম, আনঅফিসিয়ালি সবাই বলেন যে এখন আমি বলতে শুরু করছি। 5 বছর আগে যদি এই প্রশ্ন আমাকে করতেন না, এখন সবাই দেয়, আমি জানি এটা, আপনারাও বলছেন, আমিও চেক করে দেখেছি যে সবাই দেয়, তবে আমি আর কী করবো, আমি দিয়ে দিচ্ছি। বাট অফিসিয়ালি এটা দেওয়ার কোনো নিয়ম নেই, বরং এটা দেওয়া হয়। আর কিছু বই যা বলে দিয়েছি ওই বই 90% তাহলে হয়ে যাবে। আর ছুটির ভিতরে আমি ডিপার্টমেন্টেই থাকবো বেশিরভাগ সময়। কারো কোনো সমস্যা থাকলে আমার কাছে এসে বই নিয়ে আসবো, এই একটাই শর্ত, কারণ আমার নিজের বই এখানে নাই, সবগুলো বই নাই। আমার যতগুলো বই আছে সব তোমার বাসে পড়ে থাকে, আমি এখানে অত মোটা বই আনতে রাজি না। তো বই হাতে করে আসবেন, বই থেকে আমি দেখিয়ে দেবো যে কি আছে, ঠিক আছে? যে কোনো জিনিস, যে কোনো কোশ্চেন থাকলে না বুঝলে এসে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে বুঝে যাবে। আর আরএল এবং আরএলসি থিওরিটিকে বলা হয় তারা কমপ্লিমেন্টারি সার্কিট। আরসির জন্য যেটা হাই পাস, সেখানে যদি সির জায়গায় এল লাগিয়ে দেন ওটা লো পাস, আর লো পাসের সিকে এল দিয়ে রিপ্লেস করলে হাই পাস। তো ওই জন্যই আর আমি পড়াইনি আপনাদের যে হাই পাস লো। হ্যাঁ, না আমি তো বললাম আরএল আর সি, আরএলসি এই টপিকটা বাদ। এগুলোর মধ্যে একটা প্রথম আমি বলে দিই, শুধু আরসি পড়িয়েছি, আরসি আরএল আরএলসি পড়ার কোনো দরকার নেই। আর কিছু স্যার, আগামীকালকে কুইজের জন্য আপনার যে লেকচার নোট আর হচ্ছে ল্যাব যে শিটটা ওটা পড়লেই হবে না? আশা করি এখন পড়ার যদি এরকম করে দেন তাহলে তো হবে না। আর কালকে সময় মতো চলে আসেন, আমি ইনশাল্লাহ থাকবো। সেমিনার রুমে যাবেন সবাই, ঠিক আছে? ওইটা বুঝছি আমার ক্লাসের টাইম 12টা, ঠিক তো? 12টায় সেমিনার রুমে চলে যাবেন সবাই, ওকে? আচ্ছা। আর কিছু না থাকলে শেষ করি।